আমি ঔপন্যাসিক, কেবল এটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেট চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এ পেশা বুঝিয়া চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্যে কলকাতা ছাড়তে হলো। স্থির করলাম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলাম ঝাঁ জংশনে। একখানা ছোটখাটো বাংলো ভাড়া নিলাম। সকালে ও বিকালে বেরিয়ে বেড়াই। দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লিখতে। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝা এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরই করতেন। এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবন যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না। কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছি। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচের অস্তিত্ব আছে কি না। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলাম, তা মশাই, পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, বুঝলেন। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে। কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলি পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, হ্যাঁ, প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতায় মারা গেছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে,
আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্য বাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? আরে দেখুন না, অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। দেখুন, ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্য বাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন কি? সত্যিই বিশ্বাস করি। খালি তা নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেও বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্য বাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি? সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চৈস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। হ্যাঁ, সে চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় ছাড়ে না। অমূল্য বাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলাম। সন্ধ্যার অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি। এমন সময় দেখলাম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করার অনুরোধ করলাম। আরে গোবিন্দবাবু যে, আরে আসুন আসুন, আরে এক পেয়ালা চা খেয়ে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া একটু শিগগিরই। হ্যাঁ, আমার একটু দেরি করার সময় নেই। আরে কেন, আপনার এত তাড়াতাড়ি কিসের? ওই মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। অসুখ? কি অসুখ? ওই রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, এই ঝাঁঝা এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি। তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও তাকে আমি দেখেছি। জোয়ান সমর্থ ছেলে। আর তুমি বলছো ডাক্তার, এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে?
অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি তো কারোর অবস্থা খারাপ হয় না। চলো দেখি ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম। ঘরের ভেতরে এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাত বোধহয় কাটবে না, বুঝলেন। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ দেখো দেখি। ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তা হে মালি, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু, গিন্নিমা গিন্নিমা গদাধরকে বড়ই ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতন। তা ওকে দেখাশুনো তিনিই করেন। ওর জন্যে তার দিনে বিশ্রাম নেই আর রাতেও তার ঘুম নেই। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, দেখো, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলে 2-4 জন কুলিকে ডাকো দেখি। গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে সে আমার জানা ছিল না। যাক, তার কথা মতোই কাজ হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি অবাক হয়ে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানে ওর ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠে আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হুড়হুড় করে বৃষ্টি ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার শার্সির উপরে বাইরের থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান তোড়ে বৃষ্টি ঝরছে।
বাজ ডাকছে ও ঝড় হই হই করছে। এমন দুর্যোগে সার্সির উপরে করাঘাত করতে কে আসবে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গেই তখনই সার্সির উপরে আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার ওপর থেকে লাফিয়ে পড়লাম। আর তো কোনো সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চায়? অজানা বিদেশে বলে শোবার বালিশের তলায় রোজ একটা টর্চ রেখে দিতাম। টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললাম। সেই তীব্র আলোয় দেখলাম বদ্ধ সার্সির ওপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চোখ। পর মুহূর্তেই মুখখানা আলোক রেখার ভেতর থেকে সাপ করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লাম। আতঙ্কে সারা রাত ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো সার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতর এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড় ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরের থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আরে ও মশাই, আরে ও মশাই, উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন দেখি। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি জিজ্ঞাসা করলাম, আরে অমূল্যবাবু, এত ভোরে আপনি? গদাধরের অসুখ বাড়লো নাকি? আরে অসুখ বেড়েছে কি মশাই, এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। বলেন কি? কি করে সারল? আরে মশাই, গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। আচ্ছা অমূল্যবাবু, আপনি কি চারদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? দেখুন মশাই, আমি কোনোই প্রতিবাদ করব না এ কথার। গদাধর কেন বেঁচেছে জানেন? কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি, কাউকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত থাকতে হতো না। রক্ত শোষণ? অমূল্যবাবু, কি বলছেন আপনি? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, এ কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি সেই কথাটাই আগে বলতে চাই। আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্যে তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। তো কালকে রাতে ঝড় বৃষ্টির কথা নিশ্চয়ই টের পেয়েছেন।
মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে উঠেছিল। তা সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরে একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভব নয় একথা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ঘরের আলো তার মুখের উপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। কে সে কিছু আন্দাজ করতে পারছেন? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে বললাম, না। সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলাম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানালা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার উপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনেছিলাম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু আমাকে বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর একটা খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের ওপর বসে পড়লাম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাতে যা দেখেছি সেই ঘটনা খুলে বললাম। অমূল্যবাবু কি বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলাম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপর দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগে সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান! ট্রেন, ট্রেন, মিসেস চৌধুরী! কিন্তু আমার মুখের কথা মুখেই রয়ে গেল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের ওপর এসে পড়ল। ভয়ে আমি দু চোখ বুজে ফেললাম। সঙ্গে সঙ্গে শুনলাম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলাম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যা চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ।
ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেয়া হলো। তারপর মাস খানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবুও ধাঁধায় পড়ে গেছেন। তিনি মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছু বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমা শোভা দেখার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুর সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতে সৃষ্টি তো গান গাইবারই জন্য। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখার কোনো ভুল হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভুল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলাম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে এগিয়ে গেলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলাম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল। আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, অমূল্যবাবু, অমূল্যবাবু, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে কি? নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনিই দেখেছি। ওঠো ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও
ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো, তাড়াতাড়ি এসো। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে সঙ্গে চললাম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি, নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উবে গিয়েছিল। ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলাম, ঝোপে ঝোপে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণীরা আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের কলতান ভেসে আসছে। আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপরে যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতর আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, সাবধান, কোনো কথা বলবেন না। সারা রাত সেখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলাম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকলো। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকলো। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুহাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলাম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশের সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, চলুন শিগগিরই আমার সঙ্গে।
আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালাম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি, আর আপনি কোদাল দিয়ে মাটি তুলুন। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলাম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো, তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠাধারের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহর বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ।